Assalamu alaikum warahmatullah. So how are you today? Okay, alhamdulillah. So I am fine. I am also fine. So we are going to discuss about tense. তো আজকে আমরা হচ্ছে টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমরা ভার্ব শেষ করেছি, পারসন শেষ করেছি। এখন আমরা আছি টেন্স। টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক। এবং তুমি যে জায়গাতে যাও না কেন, গ্রামারের যে বিভিন্ন রকম আইটেমগুলো আছে সেগুলোতে কিন্তু টেন্সের প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হয়। সো টেন্স আমাদেরকে ভালোভাবে শিখতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ শিখতে হবে বা জানতে হবে। সো প্রথম কথা হচ্ছে টেন্সের বাংলা কি? আসলে টেন্স মানে কি? না, টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ওই যে ভার্ব পড়ে এসেছি, ভার্ব মানে কি? ক্রিয়া। এখন ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়াটা বা ভার্বটা কখন সংগঠিত হচ্ছে না হচ্ছে বা হয়েছিল এগুলো বোঝানোর জন্য কিন্তু আসে কি টেন্স। ঠিক আছে, টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার, ক্রিয়া মানেই তো ভার্ব, ক্রিয়ার কাল। এখন তোমাকে যদি বলা হয় যে টেন্স কাকে বলে, টেন্স কাকে বলে, সংজ্ঞা কিন্তু এখানে আমি লিখবো না, কিন্তু তোমাদের কাছে জানতে চাচ্ছি টেন্স কাকে বলে। আচ্ছা, তাহলে দেখেন কাল মানে কি? কাল, কাল মানে হচ্ছে সময়। কাল মানে কি? সময়। অর্থাৎ ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া সংগঠনের কালকে বলা হয় টেন্স বা ক্রিয়ার কাল। এখন আমরা সংজ্ঞাটা যদি সাজিয়ে বলি তাহলে বলবো যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়াটা কখন সংঘটিত হচ্ছে। এখন টেন্স আসলে কত প্রকার আমি সংজ্ঞা লিখলাম না, কিন্তু সংজ্ঞা বলতেছি। এগুলো তোমাদের কাজ হচ্ছে যে এই সংজ্ঞাগুলো বাড়িতে লিখে নেওয়া। আমি বোর্ডে আজকে যেগুলো লিখবো এগুলো তো লিখবা, বাড়িতে গিয়ে সংজ্ঞাগুলো লিখতে হবে। তাহলে টেন্সকে প্রাথমিকভাবে আমরা একটা ভাগ করি, তাই না? সো টেন্স কত প্রকার আছে? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো দেখো তিন প্রকার, তাই না? এক প্রকার হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। দুই নাম্বার হচ্ছে পাস্ট টেন্স। তারপরে তিন নাম্বার কি বলো? ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা হচ্ছে আমাদের টেন্স, তাই না? তাহলে তিনটারে বাংলা তো আমরা জানি, তাই না? বাংলা তো আমাদের জানা আছে। আচ্ছা, এখন দেখো এই টেন্স গুলোকে আবার কিন্তু ভাগ করা হয়। এই টেন্স গুলোকে আবার ভাগ করা হয়। এগুলো প্রত্যেকটা টেন্সে কত প্রকার? চার প্রকার। প্রত্যেকটি হচ্ছে চার প্রকার এবং প্রত্যেকটির নাম কিন্তু একই রকম। নামগুলো একই রকম, শুধুমাত্র ওই নামগুলোর সামনে কখনো প্রেজেন্ট যুক্ত হয়, কখনো পাস্ট, কখনো ফিউচার। আচ্ছা, নামগুলো আমরা বলি একটু। প্রথমটাকে বলা হয় ইনডিফিনিট। কি বলা হয়? ইনডিফিনিট। কি টেন্স? আচ্ছা, আমরা প্রেজেন্ট বলবো না, আমরা জাস্ট হচ্ছে যেহেতু সবগুলোর নাম একই রকম আমরা নামগুলো শুধু বলি। একটা হচ্ছে ইনডিফিনিট, এরপরে একটা আছে কন্টিনিউয়াস। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, এরপরে আছে পারফেক্ট, এরপরে কি? পারফেক্ট, এবং তারপরেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বলো দেখি এখন নামগুলো। প্রেজেন্ট, না প্রেজেন্ট নয়, ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ দেখো এই যে চারটা যে নাম আছে, একটা নাম হচ্ছে কি? ইনডিফিনিট, ইনডিফিনিট। তারপরে দুই নাম্বার হচ্ছে কি? কন্টিনিউয়াস। তারপরে তিন নাম্বার কি বললাম? তিন নাম্বার কি বললাম বলো? পারফেক্ট। এরপরে চার নাম্বার যে অপশন আছে সেটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো এই যে আমাদের হচ্ছে এই তিন প্রকার থেকে আবার চার প্রকার প্রত্যেকটারে আসতেছে, তাহলে মোট সর্বমোট কতটি টেন্স হচ্ছে? 12টি। সর্বমোট কতটি? 12টি। এই 12টি টেন্সের আমাদেরকে স্ট্রাকচার বা গঠনগুলো ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তাহলে ইনডিফিনিট, তাই না? আমরা আজকে এক কাজ কি করব, প্রত্যেকটা টেন্সের ইনডিফিনিট টেন্সগুলো আলোচনা করব। আচ্ছা, এখানে একটা জিনিস শুরুতে একটু আইডিয়া দিয়ে নিই।
আমরা বি ভার্ব পড়ছিলাম, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব পড়ছিলাম, তাই না? আচ্ছা, অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব কয়টি তুমি বলো? বি ভার্ব কয়টি? 5টি। কি কি? এম ইজ আর, হ্যাঁ ঠিক আছে, তারপরে ওয়াজ এবং ওয়ার, ভেরি গুড, সিট ডাউন। এখন হচ্ছে তুমি বলো ডু ভার্ব কয়টি? ডু ভার্ব কয়টি? 3টি, বলো কি কি? ডু ডাজ ডিড, ভেরি গুড, বসেন। এরপরে আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব কয়টি? ওই ক্লাসে তুমি ছিলে না। আচ্ছা, হ্যাভ ভার্ব কয়টি? 3টি। কি কি বলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, সিট ডাউন। তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে দেখো এইখানে যে টেন্স গুলো আমরা পাবো, এই টেন্স গুলোর মধ্যে অক্সিলারি ভার্ব গুলো আসলে কোন কোন টেন্সে প্রয়োজন হয় বা কোন কোন টেন্সে বসে। মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটি টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। কোন দুটিতে হয় না বলো? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট। তবে তবে এই টেন্স গুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব গুলো মেইন ভার্বের ভূমিকা পালন করতে পারে। যেমন তুমি যদি বলো হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, ইজটা আমরা আসলে কি জানি, অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? অক্সিলারি ভার্ব। কিন্তু এইখানে দেখো তো, এইখানে যদি আমি লিখি যে হি ইজ এ স্টুডেন্ট, এখানে আসলে ভার্ব কয়টি আছে দেখো তো? এই যে সাবজেক্ট হি নাকি, এই যে ইজ ভার্ব, এটা একটা আর্টিকেল, এটা একটা হচ্ছে নাউন, তাহলে ভার্ব কয়টি আছে? একটি। তাহলে যেহেতু একটি ভার্ব আছে এবং এটি আমরা কিন্তু জানি যে আসলে কি ভার্ব, বি ভার্ব, মানে অক্সিলারি ভার্বের বি ভার্ব, তাহলে এখানে যেহেতু ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, সেহেতু এখানে ইজ হচ্ছে মেইন ভার্বের কাজ করতেছে। কোন ভার্বের কাজ করতেছে? মেইন ভার্বের কাজ করতেছে। কিন্তু আমি কি বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব বসে না, কিন্তু এরপরে বলছিলাম যে তারা বসতে পারে, কিন্তু যদি একাই বসে বা যদি বসে প্রেজেন্ট ইনডিফিনিটে এবং পাস্ট ইনডিফিনিটে, তাহলে সেটা মেইন ভার্ব হিসাবে বসে। আচ্ছা, এখন কি তোমরা আমাকে বলতে পারবা এটা আসলে কোন টেন্স? এই জায়গাতে কোন টেন্স? এখন এই সেন্টেন্সে লেখা আছে হি ইজ এ স্টুডেন্ট, এখানে কোন টেন্স ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু প্রেজেন্ট। আর যদি এখানে ওয়াজ থাকতো তাহলে পাস্ট হইতো, ওয়াজ থাকলে পাস্ট হইতো। এখন যদি বলা হি ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর, তার মানে তিনি একজন ডক্টর ছিলেন, অতীত। এখন এখানে ওয়াজ ছাড়া কোনো ভার্ব আছে? হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, ডক্টর হচ্ছে একটা নাউন। তাহলে এখানে ওয়াজ ছাড়া ভার্ব নেই, অতএব এখানেও কিন্তু ওয়াজটা হচ্ছে মেইন ভার্বের কাজ করতেছে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে যেমন ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু বসে শ্যাল বা উইল, বসে শ্যাল বা উইল। এরপরে কন্টিনিউয়াস যে টেন্স গুলো আছে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথে অক্সিলারি ভার্ব আছে। এরপরে পারফেক্ট টেন্সেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে এবং পারফেক্ট কন্টিনিউয়াসেও অক্সিলারি ভার্ব আছে। সো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, ইনডিফিনিট মানে কি বলতো? ইনডিফিনিটের মানে কারো জানা আছে? ইনডিফিনিট মানে কি বলো? ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিটের মানে আসলে কি? আচ্ছা, আমরা আর্টিকেল, আর্টিকেল তো আমাদের জানা আছে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল, আচ্ছা আর্টিকেল অনেকে 3 প্রকার বলে, কি কারণে? যে আর্টিকেল 3টি, এ এন্ড বি, এই কারণে অনেকে একবারে বলে ফেলে 3 প্রকার। আর্টিকেল মূলত 2 প্রকার, একটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল
আর একটাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট এবং ডিফিনিট। ডিফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে এই যে আমাদের যে আমরা শিখবো যে এখন এক নাম্বার যেটি আছে সেটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিটের মানেটা তোমাদের কাছে এই কারণে আমি জিজ্ঞাসা করেছি যে ইনডিফিনিট মানে যেহেতু অনির্দিষ্ট, সো প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন সেখানে নির্দিষ্ট কোনো ওই ধরনের টাইম উল্লেখ থাকবে না। নির্দিষ্ট করে টাইমের কিছু কথা আসতে পারে কিন্তু ওই ধরনের নির্দিষ্ট হবে না। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বর্তমানে কোনো কাজ হওয়া, বর্তমানে কোনো কাজ হওয়া বোঝালে যে টেন্স হয় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে বর্তমানে হওয়া বলতে সেটা চলমান হবে না। যেমন তুমি যদি বলো আমি যাই, আমি পড়ি, আমি খাই, আমি আসি, আমি ঘুমাই, কিন্তু তুমি বলতেছো না কিন্তু যে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, আসতেছি, যাচ্ছি, এ ধরনের বলতেছো না। ঠিক আছে? তাহলে আমি কিন্তু শুরুতে বলছিলাম আমি সংজ্ঞা লিখে দিব না, সংজ্ঞা বলবো, সেগুলো তোমাদের দায়িত্ব আছে নিজ দায়িত্বে লিখে নেওয়া। ঠিক আছে? শুধু আমি বোর্ডে বুঝাবো সেটা হবে না, তোমাদেরকে নিজেও কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, আমি এখন গঠন লিখবো। ঠিক আছে? স্ট্রাকচার লিখবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় প্রথমে দেখো আমরা যেহেতু সেন্টেন্স আকারে লিখবো, প্রথমে সাবজেক্ট থাকবে। ওই দিক থেকে কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে সমস্যা নাই তো? আচ্ছা, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব। অর্থাৎ ভার্বটা হচ্ছে কি মেইন ভার্ব হবে, তাই না? আচ্ছা, মেইন ভার্ব। এখন মেইন ভার্বের এইখানে একটা আমি ওয়ান দিলাম। ঠিক আছে? তোমাদেরকে হয়তো শুরুর দিকে বলছিলাম যে ভার্বগুলোকে সাধারণত একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল। আমরা ভি1 দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝাই, আর ভি2 দ্বারা পাস্ট এবং ভি3 দ্বারা পার্টিসিপল। ভি3 দ্বারা কি পার্টিসিপল। এখন এখানে একটা জিনিস দেখেন, ব্র্যাকেটে একটা এস দিলাম আর একটা ইএস দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা পার্সন পড়ছি, তাই না? আচ্ছা, টেন্সে একটা কথা আছে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সো আমরা কিন্তু আবার প্রশ্নে চলে আসছি। ঠিক আছে? সো ওই তুমি বলো, তুমি, হ্যাঁ তুমি, পার্সনের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? হ্যাঁ, সি। হ্যাঁ, ঠিক আছে, তারপর? আচ্ছা, সে একটা বলছে, ঠিক আছে। সো টেক ইওর সিট, সিট ডাউন। তোমাদের মধ্যে থেকে কেউ দেখো, এগুলো কিন্তু জটিল কোনো গ্রামাটিক্যাল বিষয় যে আমি আলোচনা করেছিলাম সেটা না। এই জিনিসগুলো একটু একটু মনোযোগী থাকলে কিন্তু ক্লাসের পর ক্লাসেই হয়ে যায়। তুমি বলো, তুমি বলবা হচ্ছে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো বলো। বলো, হ্যাঁ তুমি বলো। ইউ স্ট্যান্ড আপ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? আচ্ছা, ঠিক আছে, এখানকার সাবজেক্টিভ ফর্ম গুলো বলো শুধু। শুধু সাবজেক্টিভ ফর্ম গুলো বলো, প্রত্যেকটারে সাবজেক্টিভ ফর্ম গুলো বলো। বসো, টেক ইওর সিট, সিট ডাউন, ইউ স্ট্যান্ড আপ। স্টার্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং যেগুলো সাবজেক্টিভ হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে। আমি কিন্তু বোঝানোর সময় তোমাদের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, তারপরে পজিটিভ কোনটা, সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, এগুলো কিন্তু বলছিলাম এবং লিখছিলাম। ঠিক আছে? সো রোল নাম্বার 4, স্ট্যান্ড আপ। ওয়েট ওয়েট ওয়েট, বলো। হ্যাঁ,
হ্যাঁ হি ইট। Is that a subject of this those? আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ তুমি একটু বলো তো রোল নাম্বার 4, সে বলছে অবশ্য। বসো। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো ক্ষেত্রে আমি সাবজেক্টিভ ফর্ম গুলো জানতে চাচ্ছিলাম, যেমন হি আছে, হি শি, ইট, অথবা সিঙ্গুলার কোনো কি নাউন, সিঙ্গুলার কোনো নাউন। দিস তোমরা বলছো ঠিক আছে, দিস যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে দিস একটা সিঙ্গুলার, সেটাও কিন্তু এরপরে যদি ভার্ব বসে এবং সেই ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এস বা ইয়ের যুক্ত হবে। ভেরি গুড। আচ্ছা, এইখানে লেখার কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় যদি সাবজেক্ট যেগুলো বলা হইলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ই এর যুক্ত হবে। এখন মনে করো কোন একটি ভার্বের শেষে তোমার দেওয়া আছে একটা ই, তাহলে শুধুমাত্র তোমার প্রয়োজন কি একটা এস দেওয়ার, শুধু একটা কি, শুধু একটা এস দিলেই কিন্তু সেখানে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরের কাজ হচ্ছে আমাদের অবজেক্ট বসবে, অথবা অবজেক্ট না হলে আমরা কি বলি সাধারণত এক্সটেনশন। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। এক্সটেনশন মানে কি অতিরিক্ত অংশ। আচ্ছা, এখন আমরা উদাহরণ লিখবো, কি লিখবো, উদাহরণ। এখন যদি আমরা উদাহরণ লিখি, আচ্ছা উদাহরণ যদি হি লিখি, এখন যে কোনো একটি ভার্ব বলো, যে কোনো একটি মেইন ভার্ব বলো, আমরা যেগুলো শিখেছিলাম ভার্বের ওই জায়গাতে ওখানে যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো কিন্তু মূলত অক্সিলারি ভার্ব গুলো, মেইন ভার্ব গুলো কিন্তু ওইভাবে লেখা হয়নি। মেইন ভার্ব তো অনেকগুলো, এবং আমাদের হচ্ছে মেইন ভার্ব গুলো কিন্তু অনেক জায়গায় ছক আকারে দেওয়া থাকে। এই ভার্ব গুলো কিন্তু যেমন এখানেই কিন্তু প্রচুর ভার্ব আছে, আমি কথা বলতেছি, ঠিক আছে, তোমরা শুনতেছো অথবা দেখতেছো, আমি বোর্ডে লিখতেছি, এগুলো সবগুলো কিন্তু ভার্ব। আচ্ছা, যে কোনো একটা ভার্ব বলো তুমি। হুম, না অক্সিলারি ভার্ব গুলো বাদ দিয়ে সরাসরি মেইন ভার্ব। গো, আচ্ছা সে একটা গো বলছে, আচ্ছা আমরা গোয়ে নিলাম, সমস্যা নেই, আমরা গো নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সাধারণত অনেক সময় কি হয়, কখন এস ই এর যুক্ত হয়, অনেক সময় আমরা দেখি যদি ওই ভার্বের শেষের বর্ণটি সাধারণত ভাওয়েল যদি হয়, তবে এখন দেখো ভাওয়েলের ক্ষেত্রে এখন ই যদি থাকে কোথাও, ইও কিন্তু ভাওয়েল, কিন্তু সেখানে তো আর কি আরেকটা ই হবে না, শুধুমাত্র তখন কি হবে, এ যাবে। তাহলে গোর ক্ষেত্রে আমরা কি লিখি, গোস লিখি। এখন এখানে যদি ওয়াক থাকতো, ওয়াক, এটা কে কি হচ্ছে, কি ভাওয়েল না কনসোনেন্ট, কে হচ্ছে কনসোনেন্ট, কে হচ্ছে কনসোনেন্ট, তখন কিন্তু শুধুমাত্র একটা এস দিলেই হয়ে যেত। আচ্ছা, তাহলে হি গোস, এখন গোস কোথায় যাচ্ছে, আচ্ছা গোস টু স্কুল, অথবা আচ্ছা আমরা যেটা দেই না কেন, গোস টু স্কুল, মাদ্রাসা, কলেজ, অথবা এখন যদি বাড়িতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হোম, অথবা বাজারে গেলে মার্কেট বা বাজার, আমরা এই ধরনের ব্যবহার করি। সো দেখো এই যে স্ট্রাকচার যেটি আমি লিখেছি, সাবজেক্ট, সাবজেক্ট কোথায়, হি, এই যে ভার্ব, এরপরে এই যে আমাদের পরের অংশ, ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন হচ্ছে যদি তোমাদের এখানে মনে না থাকে তাহলে একটু নোট লিখে নিবা যে সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন কি হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তোমরা বাংলা লিখবা, আমি জাস্ট এইভাবে লিখলাম, তাহলে তাহলে কি হবে, ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হবে। ঠিক আছে, আমি কিন্তু বাংলা বলছি কিন্তু লিখি নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ ইকুয়াল টু কি লিখছি আমি, এস বা ইএস, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বে যাব তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের রুলস আছে, একটু আইডিয়া দিয়ে নেই কখন আসলে প্রেজেন্ট ইনডিফিনিট হয় রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। দেখো, যদি কারো অভ্যাসগত কাজ বোঝায়, যেটাকে আমরা বলি ইংরেজিতে বলি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কি বলি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা যদি চিরন্তন কোনো সত্য বিষয় বোঝায়, যেমন যে জিনিসগুলো এখন পর্যন্ত আমরা দেখে আসতেছি একই নিয়মে হচ্ছে, যেমন সকালবেলা উঠে দেখি যে সূর্য পূর্ব দিকে উঠতেছে, আবার হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে কি অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, রাতের বেলা আমরা দেখতেছি চাঁদ, যদিও চাঁদ দিনের বেলা মাঝে মধ্যে একটু আলাদা, কিন্তু সাধারণত চাঁদ কিন্তু আমরা রাতের বেলা
দেখতে পারি। এরকম হচ্ছে যতগুলো আছে যেগুলো এখন পর্যন্ত আমরা দেখতেছি, অথবা হচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে নাকি পৃথিবী চারদিকে সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা জানি, যেমন আমরা একটা জানি কি, যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা মনে করি যে কিয়ামতের আগে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ধরনের জিনিস, এবং হচ্ছে অভ্যাসগত কাজ এবং ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, আর অভ্যাসগত কাজের ইংরেজি আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে এই ধরনের কাজ, এই ধরনের যদি জিনিস বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি। যেমন তুমি মনে করো প্রত্যেক দিন সকাল 6টায় ঘুম থেকে উঠো বা 5টায় ঘুম থেকে উঠো রেগুলারলি, তাহলে সেক্ষেত্রে কি ওই জায়গাতে তোমাকে টেন্স ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তুমি 10টায় স্কুল যাও বা ক্লাসে যাও রেগুলার, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড থাকে, ঠিক আছে, যেমন এভরিডে, এভরিডে মানে কি, এভরিডে থাকে। তারপরে রেগুলারলি থাকে, রেগুলারলি মানে কি, নিয়মিত ভাবে। তারপরে থাকে ডেইলি, ঠিক আছে, এই ধরনের। আমি এখানে 3টা লিখলাম, এছাড়া আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে আমরা শিখবো, যেগুলো অকেশনালি আছে, জেনারেলি আছে, এই জিনিসগুলো কিন্তু আছে। তাহলে ওগুলো থাকলে সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে বলো, কিন্তু আগামী ক্লাসে যখন আমি ধরবো তখন বলতে পারবা না, বসে থাকবা, স্যার পড়ি নাই, পড়ে আসি নাই, এই ধরনের কোনো কথা শোনা হবে না। সো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই প্রশ্ন করতে। তুমি বুঝো না, তুমি প্রশ্ন করো, কারণ এখানে ক্লাসে যারা উপস্থিত আছো সবাই শিখতে আসছো। এমন না যে একজন বুঝতে পারছে দেখে আরেকজন বুঝে নাই, যে বুঝে নাই সে ভাবতেছে যে এখানে কিভাবে আমি বলি। সবাই শিখতে আসছো, সো এখানে আমরা যেহেতু শিখতে আসছি, আমরা হয়তো কেউ কম বুঝি বা কেউ দ্রুত বুঝি, কেউ আস্তে বুঝি। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, একজন বললো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা আরেকবার, তাই না? আচ্ছা, বসেন। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে কোনো কাজ হওয়া বুঝালে যে টেন্স হয়, একেবারে সিম্পল ভাবে বর্তমানে কোনো কাজ হওয়া বুঝালে যে টেন্স হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অথবা এটাকে আরেকভাবে বলা যায়, বর্তমানে কোনো কাজ হওয়া বুঝাতে ভার্বের যে ফর্ম হয় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ টেন্সে এসে কিন্তু ভার্বের ফর্মগুলো, এই যে ভার্বের ফর্মগুলো, এইটা কিন্তু আমাদের প্রয়োজন। ঠিক আছে, স্যার কারো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি থেকে না থাকে তাহলে আমরা পরের অপশনে যাই। পরের অপশনটা কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট মানে কি বলেন? অতীত। তাহলে অতীতে কোনো একটি কাজ হয়েছিল, অতীতে কোনো একটি কাজ হয়েছিল। কথা কি শুনতেছো? পিছনে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পিছনে? দেখেন, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। দেখো, আমি এখানে ঘন্টার পর ঘন্টা আমি হচ্ছে কি করব, ঘন্টার পর ঘন্টা এখানে বুঝাবো, ঠিক আছে, এবং তোমরা বসে বসে শুধু থাকবা, মনোযোগী থাকবা না। আমি যদি বলি যে বুঝছো কিনা সেটারও যদি রেসপন্স না করো, ঠিক আছে, তাহলে এখানে আমাদের ক্লাস 1 ঘন্টা থাকুক বা হচ্ছে আধা ঘন্টা থাকুক, এটার জায়গায় যদি আমি 3 থেকে 4 ঘন্টা একটানা ক্লাস করাই, কিন্তু তোমরা যদি মনোযোগী না হয়, বোঝার চেষ্টা না করো, তাহলে কিন্তু আমার শুধু ওই সময়টি যাবে, সময় যাবে, কিন্তু কাজ হবে না। সো তোমাদেরকে বারবার বলার কারণ কি, যে আসলে আমি যা বোঝাচ্ছি তুমি বুঝতেছো কিনা, কারণ এগুলো সামনে তো তোমাকে লাগবে পরীক্ষাতে গিয়ে। পরীক্ষাতে গিয়ে কি আমি তোমাকে বলবো যে এটা ওই টেন্স এইভাবে লেখো? সেখানে তো বলা হবে না, ঠিক আছে। সো আমি কি পরের টেন্সে যাব? আচ্ছা, ওকে। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট মানে অতীত, তাই না? তাহলে দেখো, অতীতের সংজ্ঞা মানে পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল এবং সেই যেন কোনো সময় উল্লেখ ওইভাবে থাকবে না, ঠিক আছে। এগুলো যদি তোমাদের কাছে একটু দেখে মনে হচ্ছে সময়, কিন্তু এগুলো দ্বারা অ্যাজ ইউজুয়াল মানে যেগুলো রেগুলারলি করা হয় এই ধরনের কাজ বুঝাচ্ছে, কিন্তু রেগুলারলি ওই ধরনের আবার নির্দিষ্ট করে একটা টাইম হচ্ছে আমরা এখানে বলতেছি না। কেন টাইম এত বলতেছি, কারণ অন্যান্য যে টেন্স গুলো আছে এগুলোতে কিন্তু ওই ধরনের একটা টাইম থাকবে। যেমন আমাদের একটা টেন্স আছে কিন্তু
ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি ধরনের টাইম উল্লেখ থাকে জানো? যে কাজটা অতীতে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলতেছে। যেমন আমরা ক্লাস শুরু করেছি মনে করো 30 মিনিট বা 1 ঘন্টা আগে, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত ক্লাসটা চলমান আছে, কন্টিনিউয়াসলি চলতেছে। তখন কিন্তু একটা টাইম উল্লেখ থাকে যে 1 ঘন্টা যাবত না সকাল থেকে বা কখন থেকে। আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে অতীতে কোনো একটা কাজ হয়েছিল। তাহলে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, আবার তখনকার যে সংজ্ঞা আরেকটি বলছিলাম ভার্বের কথা, ওইভাবে বলা যায় যে অতীতের কোনো কাজ বোঝাতে ভার্বের যে রূপ বা ফর্ম হয় তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো উদাহরণ যদি আমরা বলি, বর্তমানে আমাদের অবস্থানটা কোথায়? ক্লাসে। তাহলে এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কিন্তু সকালবেলা মনে করো 9টার দিকে আমরা বাড়িতে ছিলাম, বাসায় ছিলাম, তাহলে সেক্ষেত্রে ওটা কি অতীত হয়ে গেছে না? অতীত হয়ে গেছে। কিন্তু এখন দেখো যখন আমাদের ক্লাস শেষ হবে, ছুটি হবে, তখন আবার আমরা কি করব? বাসায় ব্যাক করব, ফিরে যাব। এখনো যাইনি, ইন ফিউচারে যাব, তার মানে তখন হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই ক্ষেত্রে সাবজেক্ট আমি শুরুতে বলছিলাম দুটি টেন্সে হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না, তবে অক্সিলারি ভার্ব মাঝে মধ্যে মেইন ভার্বের কাজ করে। সে দুটি টেন্সের নাম কি ছিল? পাস্ট ইনডিফিনিট, আরেকটি একটি পাস্ট ইনডিফিনিট, আরেকটি কি রেসপন্স করতে হবে তো, আরেকটি কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট, এরপরে কি হবে? এখানে ভার্ব, এখানে যে ভার্ব হবে সেই ভার্বের ভার্ব টু হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। এইখানে কিন্তু আর কোনো এস বাই এস যুক্ত হবে না। এস বাই এস যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে। আর অন্য টেন্সে এস বাই এস যুক্ত হয় না। মনে রাখবা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমরা যেটা বলি, ওই ফর্মের সাথেই শুধুমাত্র এস বা ইএস যুক্ত হয়, আর কোনো জায়গায় এস বা ইএস যুক্ত হয় না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা যদি এক্সাম্পল লিখি, এখন আমরা একটা নাম যদি নেই, ঠিক আছে। আচ্ছা, নাম যদি আমরা নেই, তাহলে মনে করেন আমরা যদি ইমতিয়াজ নাম নেই, ঠিক আছে। ইমতিয়াজ আছো তো ক্লাসে নাকি? আচ্ছা, ভেরি গুড। তাহলে ইমতিয়াজ কোন পার্সন বলেন? ইমতিয়াজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইমতিয়াজ হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, সো এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এখানে একটা ভার্ব আপনার নিব এবং সেই ভার্বটার পাস্ট ফর্ম হবে। যে কোনো একটা ভার্ব বলো, এবং যদি জানা থাকে তাহলে সেই ভার্বটার পাস্ট ফর্মটা বলো। একটা ভার্ব বলো, এখন আমরা ভার্ব ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, ইট, ইট মানে খাওয়া। আচ্ছা, আচ্ছা, সে বলতেছে ইট, ইট ভার্ব, ঠিক আছে। ইটের পাস্ট ফর্ম জানো কেউ? ইট যে আমাদের আছে, ইট মানে খাওয়া, এই ভার্বটির পাস্ট ফর্ম জানা আছে কারো? না, ইটস তো না, এর যুক্ত হইলে তো এইখানে এটার পাস্ট ফর্ম আছে এ টি ই, এট, এবং পার্টিসিপল ফর্মকে বলা হয় ইটেন, পার্টিসিপল ফর্মকে বলা হয় ই এ টি ই এন, ইটেন। তাহলে ইমতিয়াজ এট এখন কি খেয়েছিল? ভাত খেয়েছিল নাকি? ভাতের ইংরেজি কি? রাইস। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই টেন্সকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে যাই তাহলে কি লিখবো? ইমতিয়াজ, এইখানে কি হবে? এটা প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, সাথে যুক্ত হবে এস। কেন যুক্ত হবে? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এদিকে যা আছে তাই। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি একটু বাংলা বলবো, সেগুলো তোমরা ইংরেজি এই দুইটা টেন্স থেকে ইংরেজি বলার চেষ্টা করবা। আচ্ছা, যদি আমি বলি আমি যাই, ইংরেজি বলো। আই গো, সে যায়। হ্যাঁ, শি অর হি গোস, ঠিক আছে। আচ্ছা, তারা, তারা যায়, তারার ক্ষেত্রে দে গো। আচ্ছা, সে আসে, সে আসে, হি কামস, ভেরি গুড। আচ্ছা, তারা আসে, দে কাম। আচ্ছা, তারা এসেছিলেন, তারা এসেছিলেন, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারা এসেছিলেন, বলেন ইংরেজি দে। আচ্ছা, কামের হচ্ছে আসার ক্ষেত্রে কাম ভার্ব ব্যবহার করি, কামের পাস্ট ফর্ম কে বলা হয় কেম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম।
CAME, তাহলে দে কেম। আচ্ছা, আমি এসেছিলাম, আই Okay. কেম। আচ্ছা, আমি আচ্ছা আমি ঘুমিয়েছিলাম, তুমি আগে ঘুমাইছিলা। ঘুমানোর ক্ষেত্রে কি ভার্ব ব্যবহার হয়? হ্যাঁ, স্লিপ ভার্ব ব্যবহার হয়, কিন্তু স্লিপ ভার্বের পাস্ট ফর্ম কারো জানা আছে? স্লিপের পাস্ট ফর্ম কি? স্লিপের পাস্ট ফর্ম কি, কার জানা আছে? স্লিপের পাস্ট ফর্ম আছে স্লেপ্ট। স্লিপের পাস্ট ফর্ম আছে স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলা হয় তারা ঘুমিয়েছিলেন, দে স্লেপ, দে স্লেপ। ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এই হয়ে গেল আমাদের আজকের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের আলোচনা। সো আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তার আগে আবারও আমি তোমাদেরকে বলতেছি, কারো যদি প্রশ্ন এখনো থেকে থাকে তাহলে বলো, কারণ নেক্সট ক্লাসে আমরা তো পরবর্তী টেন্সে যাব, এবং সেখানে যদি আমি শুরুর দিকে ধরি আর যদি না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। আর আমি হচ্ছে এখন কি লিখে দিব, আমি কিছু সেন্টেন্স লিখে দিব বাংলা বা ইংরেজিতে, সেগুলোকে তোমাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে কোনটা কোন টেন্স। হ্যাঁ, ইয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট আরেকবার। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কোনো কাজ হওয়া, তবে সেটা চলমান নয়, চলমান নয় এরকম বোঝাবে। এই ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, এবং ভার্বের এখানে একটা ওয়াল লিখে দিছি আমি, তার মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম বলা হয়, বেস মানে ভিত্তি, যেখান থেকে ভার্বটা শুরু। ঠিক আছে, যেমন গো থেকে শুরু, গো থেকে এরপরে পাস্টে কি হয়, ওয়েন, এবং পার্টিসিপলে গিয়ে হয় গন। যেমন স্লিপ থেকে শুরু, স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট এবং পার্টিসিপল ফর্ম হচ্ছে স্লেপ। তাহলে এখানে ভিত্তি কোথায়, শুরু কোথা থেকে হয়েছে, স্লিপ থেকে হয়েছে। এই যে আমরা কাম বললাম, কাম, কাম হচ্ছে মেইন বেস, পাস্ট হচ্ছে কেম। আবার কিন্তু কামের পার্টিসিপল ফর্ম আবার কাম হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের প্রেজেন্ট ফর্ম যেরকম, পাস্ট ফর্মও না, পাস্ট ফর্ম নয়, পার্টিসিপল ফর্মও একই রকম। যেমন আরেকটা আছে বিকাম,